নির্বাচনের আগে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে পারে, পুলিশকে সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। নির্বাচন সুষ্ঠু করতে বাহিনীর নিরপেক্ষ ভূমিকা পালনের জোর। নির্বাচনের আগে সময়টা অনেক কঠিন সময়, আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের সুযোগ দিতে চায় ইসি। ঐক্যের ওপর নির্ভর করছে সংস্কারের সাফল্য। আউট অফ কান্ট্রি ভোটিংটা ইনিশিয়েট করবো এই নেক্সট ইলেকশনে। আমরা এটা আমাদের জাতির কাছে দেওয়া ওয়াদা। এজন্য আপনাদের সবার বিজ্ঞ মতামত এবং সমর্থন আমরা চাই। গণতান্ত্রিক শক্তির ঐক্যের উপর নির্ভর করবে যে আমরা আমাদের কতটুকু সাফল্য আমরা অর্জন করতে পারব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পবিত্র হজ পালনে কাবার পথে মুসল্লিরা, ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ। প্রথম দিনে সৌদি আরব যাচ্ছে 10টি ফ্লাইট। কোনো এজেন্সির অনিয়ম পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ছয় দফা আদায়ে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন, ক্লাসরুমে তালা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে, হুঁশিয়ারি শিক্ষার্থীদের। চাকরির আশ্বাসে সিলেটের 2 কিশোরীকে নেয় কক্সবাজার। হোটেলে আটকে ধর্ষণ করে পাচারকারী চক্র, কৌশলে পালিয়ে প্রতিবেশী নারীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার 2। এবং কাশ্মীর জুড়ে ভারতের সেনা মহড়া, যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে দিল্লি, শঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদও। নির্বাচনের আগের সময় অত্যন্ত কঠিন উল্লেখ করে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য পুলিশকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন সুষ্ঠু করতে বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশনা তার। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উদ্বোধন করে নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরাচারী সরকারের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশকে জনরোষের শিকার হতে হয়েছিল মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেছেন, ভবিষ্যতে দলীয় বাহিনীতে পরিণত হওয়া ঠেকাতেই সংস্কার করছে অন্তর্বর্তী সরকার। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান রাখা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিপিএম, পিপিএম পদক প্রদান করেন। খুব ভালো লাগছে সবার বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, বিগত 15 বছর স্বৈরাচারী আমলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অন্যায় আদেশ পালনে বাধ্য করায় জনরোষের শিকার হয়েছে পুলিশ। ভবিষ্যতে যাতে পুলিশকে কেউ দলীয় কাজে ব্যবহার করতে না পারে, সেজন্য সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা, পুলিশের সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগের সময় অত্যন্ত কঠিন উল্লেখ করে পরাজিত শক্তি যেন নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য পুলিশকে সজাগ থাকার নির্দেশ দেন ডক্টর ইউনূস। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। নির্বাচনের আগে সময়টা অনেক কঠিন সময়, আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা আবারও বলেন, চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছর জুনের মধ্যেই হবে ভোট। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের
সর্বোচ্চ দায়িত্ব। মানুষের অধিকার প্রতিষ্ঠায় পুলিশকে ভূমিকা পালনের আহ্বান জানিয়ে নারী ও শিশুর প্রতি সংবেদনশীল হয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। একটা সুশৃঙ্খল সমাজ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের সুযোগ দিতে চায় ইসি। এজন্য রাজনৈতিক দলগুলোর সমর্থন চাইলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে অংশীজনদের সঙ্গে সেমিনারে ইসি সচিব বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচন কমিশন। প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার পদ্ধতি চূড়ান্ত করতে অংশীজনদের নিয়ে সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন ভবনে এই আয়োজনে রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের সম্পাদক সহ বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। সেমিনারে স্বাগত বক্তব্যে নির্বাচন কমিশন সচিব বলেন, গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর ইসি। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞ। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে উল্লেখ করে সিএসি রাজনৈতিক দলগুলোর সমর্থন প্রত্যাশা করেন। ওয়াদা করেছিলাম যে অন্তত আমরা আউট অফ কান্ট্রি ভোটিংটা ইনিশিয়েট করব এই নেক্সট ইলেকশনে। আমাদের এক্সপার্টিসরা যখন আমার সাথে দেখা করেন বা কোনো কল করেন, ওনারা সবসময় একটা দাবি জানান যে আমাদের একটা বুথের ব্যবস্থা করেন। বিভিন্ন পত্রপত্রিকায় আমরা লেখালেখিও দেখি যে আমরা যাতে এক্সপার্টিস ভোটিং এর ব্যবস্থা করি। একদম ওয়ান সাইজ ফিক্স অল সেই অ্যাপ্রোচে যাওয়ার কোনো সুযোগ নেই। দেশের আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা, লেভেল অফ এডুকেশন সবকিছু মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয়। প্রবাসীদের ভোটদানের বিভিন্ন পদ্ধতি উপস্থাপন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, প্রক্সি ভোটেই সবচেয়ে ভালো বিকল্প। বেশিরভাগ রাজনৈতিক দলের প্রতিনিধিও প্রক্সি ভোটের পক্ষে মত দেন। আমরা প্রথমে ইলেকশন কমিশনে প্রক্সি ভোটিং উই আউটরাইটলি রিজেক্টেড ইট। পরে যখন গবেষণা করতে গিয়ে দেখি যে আমাদের ইট ইজ আ ভেরি গুড সলিউশন প্রোভাইডেড উই অ্যাকসেপ্ট ইট। ইট ইজ ইমপ্লিমেন্টেবল। প্রক্সি সিস্টেমটা অ্যাপ্লাই করতে চাই এবং আমাদের কাছেও মনে হয়েছে যে এই সিস্টেমটাই এই মুহূর্তে কার্যকরী। আমরা এটাকে টোটাল বাদ দিতেও বলি নাই, গ্রহণ করতেও বলি নাই, এর ব্যাপারে ডিসকাশন করে আমরা আমাদের মতামত দিব। 15 মে পর্যন্ত রাজনৈতিক দল এ বিষয়ে ইসিকে মতামত জানাতে পারবে। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকলেও সংস্কার প্রশ্নে সবার লক্ষ্য এক, আর সংস্কার প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে গণতান্ত্রিক শক্তির ঐক্যের উপর। সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠকের শুরুতে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জন আকাঙ্ক্ষা পূরণে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে এগিয়ে নিতে হবে। 5 কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনার ভিত্তিতে জুলাই সনদ তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। 21তম রাজনৈতিক দল হিসেবে মঙ্গলবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে চলছে আলোচনা। সকাল 10টায় সাইফুল হকের নেতৃত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 10 সদস্যের প্রতিনিধি দল যোগ দেয় বৈঠকে। এ সময় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদ শুধু সরকারের আকাঙ্ক্ষা নয়, গণতান্ত্রিক সংগ্রামের লক্ষ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একসঙ্গে পথ খোঁজার চেষ্টা করছে সবাই। আমাদের লক্ষ্য এক, আমাদের উদ্দেশ্য এক। আমরা চাই, বাংলাদেশের মানুষ চান, যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে আমাদের অঙ্গীকার, তাদের কাছে আমাদের দায় হচ্ছে আমরা যেন এই সুযোগকে হাতছাড়া না করি, যেন আমরা প্রকৃতপক্ষেই রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়াটা শুরু করতে পারি। একটি গণতান্ত্রিক সমাজ অবশ্যই ভিন্ন ভিন্ন মতের সমাজ। আমরা সকলে এক ভাষায় কথা বলবো না, কিন্তু আমাদের লক্ষ্য এক। সেই জায়গা থেকেই আমরা আসলে ঐক্যবদ্ধ আছি, থাকব, এবং বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির ঐক্যের উপর নির্ভর করবে যে আমরা আমাদের কতটুকু সাফল্য আমরা অর্জন করতে পারব। ন্যূনতম বিষয় ঐকমত্য তৈরি করে দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরির আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, সংস্কার ও নির্বাচন আয়োজনের প্রক্রিয়া একসঙ্গে এগিয়ে নিতে হবে। 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এবারকার আমরা সংস্কার এবং নির্বাচন আমরা সেটাকে বলতে পারেন প্রায় একসাথে এটাকে বিবেচনা করে বাংলাদেশ সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেওয়ার পর গত 20 মার্চ দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওয়ালি, কিছুক্ষণের মধ্যে আসলে আনুষ্ঠানিকভাবে যেই আজকের সংলাপটি চলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সেটি শেষ হবে। প্রায় 4 ঘন্টা যাবত এই বৈঠকটি চলছে। আমরা জানি যে 5টি সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সঙ্গে ঐকমত্য তৈরি করার জন্য জাতীয় ঐকমত্য কমিশন ধারাবাহিকভাবে এই বৈঠকটি করছে। আজকে 21তম দল হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই বৈঠকে অংশ নিয়েছেন এবং শুরুতে তারা যেমনটি বলছিলেন যে তারা সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলুক এমনটি চান। সেটি নিয়ে আসলে আজকে আলোচনা করবেন যে মৌলিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিভাবে সাধন করা যায়, সেই জায়গায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোন ধরনের মতামত রয়েছে সেটি তারা আজকে জানাবেন এবং শেষ করে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক চলছে সেখানে আমরা দেখেছি বিশেষ করে সংবিধান সংস্কার নিয়ে সংশ্লিষ্ট যে ধরনের আলোচনা রয়েছে, মতামত রয়েছে রাজনৈতিক দলগুলো, সেটি দীর্ঘ সময় নিয়ে আসলে মূলত ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতা, রাষ্ট্রপতির সঙ্গে ক্ষমতা ভারসাম্য কোন জায়গাটিতে থাকবে, জাতীয় সাংবিধানিক কাউন্সিল হবে কি হবে না সেটি নিয়ে তাদের মতামত কি রয়েছে, 70 অনুচ্ছেদ আসলে কোন কোন অংশ থাকবে, সংস্কার হবে নাকি বাতিল হবে, এমন নানান ধরনের প্রস্তাবনা মূলত দিচ্ছে। এবং যে রাজনৈতিক দলগুলো কিন্তু বলছে যে এর আগে তারা যে লিখিত প্রস্তাবনা দিয়েছে সেটি থেকে আলোচনার মধ্য দিয়ে তারা কিছু জায়গায় আসলে একমত হয়েছে, যার ফলে আসলে যে দ্বিমতের জায়গাটি সেটি কিন্তু আলোচনার মধ্য থেকে ছোট হয়ে আসে। অর্থাৎ যে জুলাই সনদ তৈরি করার যে পরিকল্পনা সরকারের ঐকমত্য কমিশন যেটি করবে সেই জায়গায় এগিয়ে যাচ্ছে এমন আশাবাদ কিন্তু আসলে ঐকমত্য কমিশনের। আজকে সকালেও অধ্যাপক আলী রিয়াজ তিনি কথা বলেছেন, তিনি বলছেন যে আসলে এটি সব রাজনৈতিক দলের ঐকমত্যের মধ্য দিয়ে আসলে এই সংস্কার প্রক্রিয়াটি সফল হবে নাকি ব্যর্থ হবে সেটি আসলে নির্ভর করছে। অর্থাৎ সবাই ঐকমত্য থাকলেই আসলে এটি সফলতার মুখ দেখবে এবং একই সঙ্গে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে এই সকল রাজনৈতিক দল ঐকমত্যের মধ্য দিয়ে যে জুলাই চার্টার সেটি পথ দেখাবে এবং একই সঙ্গে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন আশাবাদ কিন্তু সবার। সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবনে। 5 আগস্টের পর দেশে যত বিশৃঙ্খলা হয়েছে তার সঙ্গে জামায়াতের কোনো কর্মী জড়িত ছিল না বলে দাবি করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সকালে মৌলভীবাজারের কোলাউড়ায় মতবিনিময় সভায় তিনি বলেন, জামায়াত প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করে না, যারা অন্যায় অপরাধ করছেন তাদের বিচার হবে। ফ্যাসিস্ট আমলে জামায়াতের উপর সবচেয়ে বেশি জুলুম হয়েছে। শফিকুর রহমান আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টার কথা ঠিক থাকে কিনা তা দেখাতে বা তা দেখতে চায় জামাত। আজকে 8 মাস অতিবাহিত হয়ে গেছে। এই সময়ের ভিতরে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে কিছু কিছু জায়গায় কিছু ঘটনা ঘটেছে, এটা আমরা অস্বীকার করব না। আমরা সেই বিষয়গুলো খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, এরা কারা করেছে এবং কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই দুইটাই আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি, 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে আমাদের কোনো কর্মী এই অপকর্মের সাথে জড়িত ছিল না। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ সরকারের আমলে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার দাবিতে 3রা মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। সকালে রাজধানীর খিলগাঁওয়ে এক প্রেস ব্রিফিংয়ে যুগ্ম মহাসচিব মামুনুল হক জানান, নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তা সরাসরি কুরআন সুন্নাহ বিরোধী। এর মাধ্যমে বাংলাদেশের পারিবারিক ব্যবস্থার ভেতরে পশ্চিমা সংস্কৃতি ঢুকিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। এর সঙ্গে বর্তমান সরকারও কোনোভাবে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে হেফাজত ইসলাম। এই 5ই মের গণহত্যা সহ 2021-এর গণহত্যা, অন্যান্য সবগুলো হত্যাকাণ্ডেরই এবং বিশেষ করে 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবের যে ছাত্র জনতাকে যে নির্বিচারে হত্যা করা হয়েছে, সবগুলো হত্যার বিচার আরও দ্রুত এবং দৃশ্যমান অগ্রগতি হওয়া চাই। এবার হজ প্রসঙ্গ। পবিত্র হজ পালনে কাবার পথে মুসল্লিরা। প্রথম দিনে সৌদি আরব যাচ্ছে 10টি ফ্লাইট। ঢাকাতেই 2 দেশের ইমিগ্রেশন হওয়া সহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন মুসল্লিরা। কেউ হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট এজেন্সিকে ছাড় দেওয়া হবে না বলে জানান হজ পরিচালক।
হজযাত্রার প্রথম দিন সকাল থেকেই আশকোনা হজ ক্যাম্পে এভাবে প্রস্তুতি নিচ্ছেন যাত্রীরা। অভিজ্ঞরা শেখাচ্ছেন প্রতারক থেকে বাঁচার উপায়, পরামর্শ দিচ্ছেন কার্যক্রমের। আর যাদের ফ্লাইটের সময় হয়েছে তারা ছুটছেন ইমিগ্রেশনে, সেখানে কাজ শেষে অপেক্ষা উড়াল দেয়ার। এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। আল্লাহ পাক যদি আমাদের শরীর সবাই এরকম সুস্থ রাখে, তাহলে যে সমস্ত নিয়মকানুন মাইনে চলা বা যা যা করণীয় সব কিছু ইনশাল্লাহ আমরা করতে পারলে আমরা ধন্যবাদ। কোনো সমস্যার সম্মুখীন হই নাই, আমরা ভালোভাবে হাজি ক্যাম্পে আসছি, এখান থেকে আল্লাহর রহমতে ভালোভাবে যাইতেছি। পাক জায়গায় যাব, আল্লাহর ইয়াতে ঘরে যাব, তাওয়াফ করব, নবীর রওজাতে যাব, এটা আমাদের স্বপ্ন মুসলমান হিসাবে। আমরা যখন থেকে প্রি রেজিস্ট্রেশন করছি সেই থেকে এই পর্যন্ত আমরা কোনো কারণে কোনো বাধার সম্মুখীন এখনো পর্যন্ত হয় নাই। তবে ভিসা জটিলতায় প্রথম দিনের ফ্লাইট মিস করার অভিযোগ করেছেন কেউ। আমার ভিসা হয়েছে, আমার শাশুড়ির ভিসা, আমার স্ত্রীর ভিসা হয় নাই। আমাদের ফ্লাইট আজকে 9:40-এ, কারণ আমরা কিভাবে যাব? পাসপোর্টে আছে আমার কাছে, কিন্তু এটার ভিসা এখনো হয়নি। এর পরবর্তীতে প্রতিদিনে যোগাযোগ করতেছি, বলতেছে যে অপেক্ষা করেন, হবে। এবছর কোনো এজেন্সি কাজ না করে গা ঢাকা দেওয়ার সুযোগ নেই বলে জানান পরিচালক। যাদের ভিসা হয়নি তা সমাধানে কাজ চলছে বলেও জানান তিনি। 70টি এজেন্সিকে কিন্তু আমাদের সঙ্গে একদম কন্টিনিউয়াস যোগাযোগে রয়েছে এবং তারা কিন্তু তাদের সঙ্গে যারা সমন্বয় করেছে তাদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে, যার কারণে আমরা মনে করছি যে এবছরে কোনো এজেন্সি কিন্তু এইভাবে গা ঢাকা দেওয়ার আসলে কোনো সুযোগ নেই। হাব মহাসচিব জানান এবছর হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। অন্যান্য বছর বাড়ি নিয়ে একটা জটিলতা হয়, এবার আমরা আমাদের মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা অনেক আগেই সে কাজটি সম্পন্ন করেছি এবং টিকিটের টাকাটিও মন্ত্রণালয়ের নির্দেশে ব্যাংকগুলোতে রক্ষিত আছে। আমরা আশা করি এই জায়গায় হজযাত্রীরা ভোগান্তির শিকার হবেন না। প্রথম দিন সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন ৩,৬০৭ জন। এবছর হজযাত্রায় ৮৭,১০০ জনের মধ্যে এখন পর্যন্ত ভিসা পেয়েছেন ৬৪,২৮০ জন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, আশকোনা হজ ক্যাম্প থেকে এই পর্যন্ত হজযাত্রীরা প্রায় 6টি ফ্লাইট ছেড়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আপনারা জানেন যেটা সকাল থেকে জানাচ্ছিলাম, আজকে প্রথম দিনের হজযাত্রায় মূলত ৩,৬০৭ জন হজযাত্রী যাওয়ার কথা ছিল এবং এখন পর্যন্ত আমরা যদি ধরে নেই প্রায় অর্ধেক, আজকের দিনের অর্ধেক ফ্লাইট কিন্তু ইতিমধ্যে ছেড়ে গেছেন হজযাত্রীদের নিয়ে। এবং সকাল থেকে এখানে আসার পরে প্রথম দিনে যেই বিষয়টি আমরা জানতে পেরেছি যে প্রথম যেই ফ্লাইটে ছিল সেই ফ্লাইটে থেকে অনেক হজযাত্রী যারা আসলে পরিবার পরিজন নিয়ে হজ করতে যাবেন তাদের মধ্যে থেকে ভিসা জটিলতায় বেশ কয়েকজন যেতে পারেননি বলে আমাদেরকে কিন্তু জানিয়েছেন এবং সেই অভিযোগটা তারা হজ অফিসে এসে জানাচ্ছিলেন। সেখানে হয়েছে অনেক সময় পরিবারের স্বামী স্ত্রী হজ করার জন্য যাচ্ছিলেন, সেক্ষেত্রে হাজব্যান্ডের ভিসা হলেও ওয়াইফের হয়নি, এরকম কয়েকটি অভিযোগ আমরা পেয়েছি এবং হজ অফিস থেকে যেটা জানানো হয়েছে যে এটা জটিলতার কারণে হয়েছে, সার্ভার জটিলতার কারণে হয়েছে, দ্রুতই তাদের ভিসা হয়ে নির্দিষ্ট সময়ে চলে যাবেন পরবর্তী ফ্লাইট ম্যানেজ করে। এছাড়াও সারাদিনে যেটা দেখা গেছে এই আশকোনা হজ ক্যাম্পে সেরকম কোনো যান্ত্রিক ত্রুটি হয়নি বা যাদের যে ফর্মালিটিসগুলো আছে সেই প্রবলেমগুলো হয়নি। এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে আজকের দিনের যে 10টি ফ্লাইট ছিল সেই 10টি ফ্লাইটের মধ্যে ইতিমধ্যেই 6টি ফ্লাইটের যাত্রীরা আশকোনা ক্যাম্প থেকে চলে গিয়েছেন এবং যতদূর জানি যে 5টি ফ্লাইট ইতিমধ্যে ছেড়ে গেছে। আপনারা জানেন যে এবছর সরকারি এবং বেসরকারিভাবে যে হজযাত্রীরা যাচ্ছেন সেখানে তাদের যাত্রা নির্বিঘ্ন করার জন্য সর্বোপরি চেষ্টা কিন্তু করছেন কর্তৃপক্ষরা। তো সব মিলে আশকোনা হজ ক্যাম্প থেকে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্পে। দুপুরের সময় আরো থাকছে। এবার পীরের বাগে 3টি ভবনের নকশা বহির্ভূত অংশ গুঁড়িয়ে দিল রাজুক। চিঠি না দেওয়ার অভিযোগ মালিকদের, ডাকযোগে পাঠানোর দাবি কর্মকর্তাদের। 6 দফা দাবি আদায়ে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি তাদের। প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।
স্লোগানে উত্তাল দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট। 6 দফা দাবি আদায়ে শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা। কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকালে শাটডাউন কর্মসূচিতে অংশ নেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে বের করা হয় বিক্ষোভ মিছিল। দাবি আদায়ে আন্দোলনকারীরা দেন নানা স্লোগান, পাশাপাশি প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেন তারা। এ সময় শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার মর্যাদা ও চাকরির নিশ্চয়তার দাবি জানান। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সকল পলিটেকনিকে আমরা শাটডাউন কর্মসূচি পালন করছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের 6 দফা দাবি সরকারের ভাবে মেনে নেওয়া না হবে, ততক্ষণ আমরা এই কর্মসূচি পালন করব। ন্যায্য অধিকার সবাই পায়, এই জন্যই এই কর্মসূচি আমরা পালন করছি। আমাদের দাবিগুলো অবশ্যই যৌক্তিক, না হলে তো আমরা এতদিন রাস্তায় থাকতাম না। এদিকে মঙ্গলবার দুপুরে তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারা দেশে সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা। আমাদের দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে এভাবেই শাটডাউন থাকবে। একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন সহ সকল প্রকার কার্যক্রম ক্যাম্পাসে বন্ধ থাকবে। ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন করার দাবিসহ 6 দফা দাবিতে 21 এপ্রিল থেকে আন্দোলন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এই মুহূর্তে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম। সরাসরি যাব তার কাছে। মিম, দেশের সকল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কিন্তু বন্ধ রয়েছে এই মুহূর্তে, কেননা আমরা কিন্তু জানি যে কারিগরি শিক্ষার্থীদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির কিন্তু বাস্তবায়ন তারা দেখতে পাচ্ছেন না বলে দাবি করেছেন। সেই দাবির জায়গাটি থেকে তারা কিন্তু গতকাল রাত্রে এক প্রেস বিজ্ঞপ্তিতে কিন্তু জানিয়েছেন যে সারা দেশে সকল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, এমনটি কিন্তু তারা তাদের গতকালকের সংবাদ সম্মেলনে জানিয়েছেন। এবং সেই ক্লাস পরীক্ষা বর্জন এবং শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকে সকাল থেকে আমরা এখানে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে অবস্থান করে যেটি দেখতে পেয়েছি, এখানে কিন্তু একে একে শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন এবং তারা এখানের যে একাডেমিক ভবনগুলো, সকল একাডেমিক ভবনে কিন্তু তালা লাগিয়েছেন এবং তারা যেটি ঘোষণা দিয়েছেন যে তারা শান্তিপূর্ণভাবেই তাদের এই শাটডাউন কর্মসূচিটি তারা পালন করবেন। এবং তারা দুপুর 12টার দিকে একটা সংবাদ সম্মেলন করেছে, যে সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে যে তারা জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ শাটডাউন এই কর্মসূচিটি পালন করছে। এবং এই সময়ে তারা সংবাদ সম্মেলনে যখন আমরা প্রশ্ন করি যে তারা আসলে তাদের দাবির জায়গাটি আসলে কতটা আসলে এখানে তারা কি কি যুক্তির কারণে এই দাবিগুলো করছেন, তখন তারা যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে যে সরকারের যে গঠিত কমিটি, সেই কমিটির সাথে তারা 3 দফায় বৈঠক করার পরও তারা আসলে কোনো ইতিবাচক ফলাফল বা সাড়া পাচ্ছেন না। এবং সেই ইতিবাচক ফলাফল বা সাড়া না পাওয়ার জন্য তারা আসলে যেটি বলছেন যে তারা এই শান্তিপূর্ণ কর্মসূচিটি পালন করবেন। তো এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে ক্যাম্পাসে বেশ কিছুটা শান্তিপূর্ণ এবং নিরিবিলি পরিস্থিতি বিরাজ করছে এবং তারা এখানে শান্তিপূর্ণভাবেই তাদের এই অবস্থান কর্মসূচিটি পালন করছেন এবং তারা দাবি করছেন যে তারা একযোগে এইভাবেই অনির্দিষ্টকালের জন্য তাদের ক্লাস পরীক্ষা এবং সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিটি পালন করবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে বিস্তারিত। তাসনিয়া নিশাত মিম সরাসরি যুক্ত হয়েছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। পাঠ্যক্রম ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বৈষম্য ও অবহেলার প্রকৃষ্ট উদাহরণ। তাই শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সকালে কারিগরি শিক্ষা নিয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অর্থনীতি সংস্কারের শ্বেতপত্রে কারিগরি শিক্ষা নিয়ে সুপারিশ থাকলেও তা বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি। কারিগরি শিক্ষার প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং পাঠ্যক্রম নিয়ে বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ দেন দেবপ্রিয় ভট্টাচার্য। কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাকে যথোপযুক্ত সম্মান এবং যোগ্যতা সহকারে আমরা শিক্ষা ব্যবস্থার ভিতরে স্থাপন করতে পারি নাই।
ক্ষুদ্রভাবে কতিপয় ছাত্রের আন্দোলন হিসেবে দেখবেন না। আমি এটার ভিতরে শুধু অবহেলা দেখি না, পক্ষপাত দুষ্টতা দেখি, আমি এটার ভিতরে বৈষম্য দেখি, আমি এটার ভিতরে নীতি অবহেলা দেখি। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই অগ্রিম বিল তোলা এবং রাস্তা ও ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে একসঙ্গে ৩৬ জেলার এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। এ সময় বিভিন্ন প্রকল্পের নথি তল্লাশি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন জেলায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে দুদকের সাঁড়াশি অভিযান। এনফোর্সমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার খুলনার বটিয়াঘাটা উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে যান দুদক কর্মকর্তারা। এই সময় নানা প্রকল্পের খোঁজ খবর ও আর্থিক নিরীক্ষা তদারকি করেন। সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের নথিপত্র তল্লাশি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। ঠিকাদাররা ঠিকমতো কাজ না করে অগ্রিম উত্তোলন করেছেন এবং বাস্তবিত কাজে অনিয়ম দুর্নীতি ঘটেছে। তো মূলত এই সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুদক খুলনা থেকে আমরা আজকে এনফোর্সমেন্ট টিম এসেছি। রাজশাহীতে এলজিইডির নামে সরকারি বিভিন্ন প্রকল্পে ৯/৬ এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ পায় দুদক। এরই জেরে জেলা সমন্বিত কার্যালয়ের ৪ সদস্যের একটি দল এলজিইডির কার্যালয়ে যান। এ সময় নির্বাহী প্রকৌশলীকে বিভিন্ন প্রকল্প নিয়ে জেরা করেন। প্রত্যেকটা নথি আমরা পর্যালোচনা করে যেটা পেলাম, সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না পেয়ে বা ঠিকাদার কাজ পেয়ে আসলে অন্য কেউ কাজ করছেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এই অনিয়মগুলো হচ্ছে। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই অগ্রিম বিল তোলা এবং রাস্তা ও ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তদন্তে চট্টগ্রামেও অভিযান চালায় দুদক। এ সময় সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়। রাজধানী সহ মঙ্গলবার ৩৬টি জেলায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালায় দুদক। ওমর ফারুক, সময় সংবাদ। এই মুহূর্তে ময়মনসিংহের ত্রিশালে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। ময়মনসিংহের ত্রিশালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের যে অনিয়ম দুর্নীতি রয়েছে কিনা এমন অভিযোগের প্রেক্ষিতে কিন্তু দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ জেলা কার্যালয়ের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি ময়মনসিংহের ত্রিশালের যে পোড়াবাড়ি বাজার, এখানে একটি পোড়াবাড়ি ব্রিজ নির্মিত হচ্ছে। সেই ব্রিজটিতে এই মুহূর্তে তারা পরিদর্শনে এসেছেন। এর আগে তারা মুখ্যপুর এলাকায় একটি 2 কিলোমিটার একটি সড়ক এলজিডি, সেই সড়কে তারা গিয়েছিলেন এবং সেই সড়কে তারা যে চলমান কাজ রয়েছে সেই কাজ ঠিকভাবে হচ্ছে কিনা, কোনো নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে কিনা, সেই বিষয়গুলো তারা তদারকি করে এই মুহূর্তে এখন কিন্তু তারা এই যে পোড়াবাড়ি ব্রিজ, সেই ব্রিজটি এসেছেন। এখানে ময়মনসিংহ জেলা কার্যালয়ের দুদকের জেলা কার্যালয়ের যে সহকারী পরিচালক রয়েছেন রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন, তার নেতৃত্বে দুদকের একটি দল কিন্তু সকাল 10টায় এলজিডির উপজেলা কার্যালয়ে তারা এসেছেন এবং সেখান থেকে বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে তারা আজকে এই যে স্পটগুলো রয়েছে, মূলত আজকে 4টি স্পট তারা পরিদর্শন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে মুখ্যপুরে একটি, এই স্পটটি তারা এখন পরিদর্শন করছেন। এরপরে আরো 2টি সড়ক পরিদর্শনে তারা যাবেন এবং তারা যেটি বলছেন যে সেই কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা, নিম্নমানের কোনো সামগ্রী ব্যবহার হচ্ছে কিনা এবং কাজ যতটুকু হয়েছে তার হয়েছে কিনা, এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু তারা তদারকি করছেন এবং তারা এখনই এই বিষয়ে কোনো কিছু বলছেন না যে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি এখানে হয়েছে কিনা। সেই বিষয়টি আসলে পরিদর্শন শেষে এবং যাচাই বাছাই শেষে সেটি জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল ময়মনসিংহের ত্রিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহের ত্রিশালে। সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর বরিশালের উজিরপুরে মায়ের দোয়া ডায়াগনস্টিক ল্যাব ও হাসপাতালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় এমবিবিএস সনদ না থাকায় ডক্টর দাবিদার রেজাউল করিমকে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া লাইসেন্স না থাকার পরও ওষুধ বিক্রি করায় 30,000 টাকা জরিমানা করা হয়েছে। দীর্ঘদিন ধরে সব ধরনের চিকিৎসা চালিয়ে আসছেন ডক্টর দাবিদার রেজাউল করিম। গড়েছেন প্যাথোলজিক্যাল ল্যাব ও হাসপাতাল। অভিযোগ আছে তার অপচিকিৎসার শিকার হয়েছেন বহু রোগী।
অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি নার্স ও রোগীদের যৌন হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে গত 21 এপ্রিল অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। এরই প্রেক্ষিতে দুপুরে উজিরপুর উপজেলার সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এমবিবিএস যে উনি বলতেছেন পুরোটাই ভুয়া এবং অযৌক্তিক, এবং এর মাধ্যমে উনি জনগণের যে সেবা প্রদান করছেন সেটা সম্পূর্ণ অযৌক্তিক এবং ক্ষতিকর। যেহেতু তিনি ওখানকার একমাত্র ডক্টর, এখন ওখানে আপাতত সকল কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। ডায়াগনস্টিক সেন্টারের সাথে ফার্মেসি ছিল এবং ফার্মেসিতে অনেক মেয়াদ উত্তীর্ণ ঔষধ, স্যাম্পল ওষুধ পাওয়া গিয়েছে। এছাড়া তার ডায়াগনস্টিক সেন্টারে যে সেবার মূল্য তালিকায় থাকার কথা সেটি ছিল না। তো সে বিষয়ে আমাদের ভোক্তা অধিকার আইনের 39, 45 এবং 51 ধারা অনুযায়ী তাকে 30,000 টাকা জরিমানা আরোপ আদায় করা হয়েছে। গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ 5 জনের মধ্যে আরও একজন মারা গেছেন। এ নিয়ে 2 জনের মৃত্যু হলো। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। চিকিৎসক জানান 5 মাসের অন্তঃসত্ত্বা তাসলিমার শরীরের 95% দগ্ধ হয়েছিল। রোববার সন্ধ্যায় বাসন এলাকার একটি বাসায় রান্নার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে তাসলিমা ছাড়াও দগ্ধ হন 2 শিশুসহ আরও 4 জন। 28 থেকে 95% পর্যন্ত দগ্ধ হন সবাই। পোশাক কারখানায় চাকরির কথা বলে সিলেটের 2 কিশোরীকে নেওয়া হয় কক্সবাজার। পরে হোটেলে আটকে রেখে ধর্ষণ করে পাচারকারী চক্র। কৌশলে সেখান থেকে পালিয়ে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীরা। অভিযুক্ত 2 জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। তারা বলছেন তোমরা চাকরি করে না, আমাদের একটা ইচ্ছা ছিল চাকরি করার জন্য, ওই চাকরি করার জন্যই বলছিলাম। সিলেটের পীরের বাজার এলাকা থেকে গত 8 এপ্রিল নিখোঁজ হয়েছিলেন এই কিশোরী। তার সঙ্গে আরও এক কিশোরীকেও কাজের কথা বলে কক্সবাজারে পাঠানো হয়। 16 দিন নিখোঁজ থাকার পর 24 এপ্রিল কক্সবাজার থেকে পালিয়ে সিলেটে এসে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলে ভর্তি হন তারা। পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সময় সংবাদের কাছে চাঞ্চল্যকর তথ্য দেন ভুক্তভোগী 2 কিশোরী। উনি আমার ভয় দেখাইছে, আমার বাপরে মারবো, ওর বাইরে মারবো। এই জন্য আমি ভয় পেয়ে বলছি যে একবার বলছি যে আমরা যদি সিলেট যাই আমরা আসবো না। আর ভয় দেখাইছে যদি তোমরা এরকম করো তোমাদের বন্ডে করবো, তারপর তোমাদের নিয়ে সমুদ্রে পাচার করবো, নাইলে সমুদ্রে তোমাদের কাইটা ফালাই দেবো। নাটক দেখার সুবাদে প্রতিবেশী শাহনাজ বেগম নামে এক নারীর বাসায় যাতায়াত ছিল তাদের। গত 8 এপ্রিল ওই নারী তাদের 2 জনকে পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে সিলেট থেকে কক্সবাজারে তার ছেলের কাছে পাঠায়। এরপর সে তাদের কৌশলে চেতনানাশক দ্রব্য খাইয়ে অজ্ঞান করে বলে জানায় কিশোরীরা। জ্ঞান ফিরলে আটকে রেখে বাধ্য করা হয় অনৈতিক কাজে। আমরা ভাতও খাওয়াই নাই, বাদে ওষুধ দিছে, ওটা কইছে জার্সিং কইরা আইসো বেদনা উদনা কমবো। খাওয়া বাদে যে আমরা ঘুমাইছি, ঘুমটাকে উঠা দেখি যে আমরা হোটেলও একজন পর একজন আইসে আইয়া আমরা উপরে নির্যাতন করছে। মেয়ের সাথে যে দুর্ঘটনা ঘটেছে এরকম যেন আর কোনো মেয়ের সাথে না হয়, আমরা ওর প্রাপ্ত বিচার চাই। এই ঘটনার বিচার আমি চাই সরকারের কাছে। এ ঘটনায় প্রতিবেশী শাহনাজ বেগম সহ 5 জনকে আসামি করে মানব পাচার আইনে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘটনার ব্যাপারে শাহপরান থানা পুলিশের তাৎক্ষণিক বক্তব্য না পাওয়া গেলেও ন্যায় বিচার প্রত্যাশা করেছেন বাদী পক্ষের আইনজীবী। ঘটনায় মোট 5 জন আসামির নাম উল্লেখ করে মামলাটা দায়ের করা হয়েছে এবং এই মামলায় আরও অজ্ঞাতনামা অনেক আসামি হতে পারে। যারা এই ঘটনায় সংশ্লিষ্ট তাদেরকে পুলিশ আইনানুগভাবে তদন্তপূর্বক গ্রেফতার করবে। এদিকে সিলেটের জকিগঞ্জের 6 জন নির্মাণ শ্রমিককে 6 দিন নিখোঁজ থাকার পর গত 23 এপ্রিল কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করে পুলিশ। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। এবার রাজধানীর পীরের বাগে 3টি ভবনের নকশা বহির্ভূত অংশ গুড়িয়ে দিল রাজুক। বর্ধিত অংশ নিয়ে রাজুকের বিরুদ্ধে চিঠি না দেওয়ার অভিযোগ ভবন মালিকদের। তবে ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে বলে দাবি কর্মকর্তাদের। রাজুকের অনুমোদিত নকশার বাইরে গিয়ে অবৈধভাবে তৈরি করা ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে নিয়মিত অভিযান চালাচ্ছে রাজুক। মঙ্গলবার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাজধানীর দক্ষিণ পীরেরবাগ এলাকায় অভিযানের নামে রাজুকের একটি দল। এ সময় 3টি নির্মাণাধীন ভবন নির্মাণে অনিয়ম পাওয়ায় ভেঙে ফেলা হয় নকশার বাইরে গিয়ে তৈরি করা বর্ধিত অংশ। তবে ভবনের বাড়তি অংশ নিয়ে রাজুকের পক্ষ থেকে কোনো চিঠি পাঠানো হয়নি। আপনারা তো ডাকযোগেই পাঠাইছেন, তো ডাকযোগে অ্যাকনলেজমেন্ট যে স্লিপ সেখানে তো অবশ্যই আমি বা আমার প্রতিনিধি যে রিসিভ করছে সেটা থাকতে হবে। এটা কিন্তু এই পর্যন্ত আমার কাছে কোনো কিছু নাই। শুরু করার সময় তখন বলা উচিত ছিল যে এইভাবে আপনারা করতে পারবেন না, এই যে বাড়তি অংশ এভাবে করতে পারবেন না, একতলা থেকে শুরু করা উচিত ছিল।
পুরা বিল্ডিংটা হয়ে গেছে, এখন আপনারা এইসব ভেঙে দিতেছেন। এটা দেশেরও ক্ষতি হলো, মালিকেরও ক্ষতি হলো। আমার হিসাবে যদি ওনার রাস্তা আটকা বাড়ি করে, তাহলে অবশ্যই যেন এটা ভেঙে দেয়। কিন্তু অভিযোগ অস্বীকার করে রাজুক বলছে ডাকযোগে তাদের চিঠি পাঠানো হয়েছে। তারা এই জিনিসগুলো নিয়ে এই শর্ত মেনেই নকশা অনুমোদন নেয় আমাদের কাছ থেকে। এখানে মালিক পক্ষের দায় এড়াতে পারবে না। অভিযানে নকশা বহির্ভূতভাবে তৈরি করা এই 3টি ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলার পাশাপাশি মালিকদের 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। ডেসকোর মিটারটি আমরা জব্দ করে নিয়ে যাব। যতদিন পর্যন্ত তারা নিজেরা ব্যত্যয়কৃত অংশ অপসারণ না করবে, ততদিন পর্যন্ত এই মিটারটি জব্দ থাকবে। অবৈধভাবে এবং ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে অভিযান চলবে বলে জানিয়েছে রাজুক। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। 50 কেজির প্রতি বস্তা আলু সংরক্ষণে 53% পর্যন্ত মুনাফা করছেন কোল্ড স্টোরেজ মালিকরা। যদিও তাদের দাবি সব ব্যয় মিটিয়ে সরকার নির্ধারিত সংরক্ষণ খরচ ধরলে প্রতি কেজিতে লোকসান হচ্ছে 3 থেকে 4 টাকা। আলুর রাজধানী হিসেবে খ্যাত মুন্সিগঞ্জ ঘুরে এমন তথ্য মিলেছে। কৃষকরা বলছেন অতিরিক্ত খরচের চাপে হিমাগারে না রেখে অনেকেই জমিতেই আলু সংরক্ষণ করছেন। এতে ফসল নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। সাইফুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শরীফ রুবেল। 4.5 বিঘা জমিতে আলু চাষ করেন মুন্সিগঞ্জ সদরের বালেশ্বর গ্রামের জহিরুল হক। উৎপাদন খরচ 3,15,000 টাকা। পেয়েছেন প্রায় 500 মন আলু। প্রতি মনে খরচ প্রায় 636 টাকা। তবে বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়। মন প্রতি লোকসান 200 থেকে 250 টাকার মতো। কোলেস্টরের ভাড়া ছিল 240, কোলেস্টরের ভাড়া করছে 280 এই বছর। সব জিনিসই বেশি। কৃষক বড় আকারে আর স্টোরে আলু থোয়ার মতন জায়গা নেই। পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন হিমাগার ব্যবস্থাপক জানালেন 50 কেজির এক বস্তা আলু হিমাগারে রাখতে খরচ মাত্র 200 থেকে 220 টাকা। সেই হিসেবে কৃষকের কাছ থেকে মালিকরা 40 থেকে 53% পর্যন্ত মুনাফা করছেন। বর্তমান বাজারে আলু তো লাভ লস মিলিয়ে সবাই তো সব আলু পায় না, এখানে আলু ইনভেস্টমেন্ট করতে হয়, কোনো স্টোর ভরে না, কম বেশি থাকে 20 টাকা মিনিমাম। তো এই বছর লাভের অংশ প্রতি বস্তা 30 টাকা 40 টাকা থাকবে। তবে হিমাগার মালিকদের দেয়া খরচের ফর্দ বলছে ব্যাংক ঋণ, জ্বালানি, শ্রমিক মজুরির সঙ্গে অন্যান্য ব্যয় ও 15% মুনাফা ধরে প্রতি কেজিতে তাদের খরচ 9 টাকা 62 পয়সা। তাতে সরকার নির্ধারিত 6 টাকা 75 পয়সা খরচে তাদের লোকসান হচ্ছে। আমরা এই বছর ভাড়াটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কৃষি মন্ত্রণালয় একটা ভাড়া নির্ধারণ করে দিয়েছে 6 টাকা 75 পয়সা, তো যেটা আমাদের গত বছরের তুলনায় আরো 25 পয়সা কম। হিমাগার মালিকরা জানালেন আগে কৃষকদের প্রতি বস্তায় 65 থেকে 85 কেজি পর্যন্ত আলু সংরক্ষণ করার সুযোগ দিলেও এখন তারা 50 কেজির বেশি সংরক্ষণের সুযোগ দিচ্ছেন না। হিমাগারে জায়গা না পাওয়া আর পেলেও অতিরিক্ত ভাড়ার অভিযোগে আলু সংরক্ষণ করতে পারছেন না মুন্সিগঞ্জ জেলার হাজারো কৃষক, যার কারণে এই গাড়ি পদ্ধতিতে অস্থায়ীভাবে আলু সংরক্ষণ করছেন তারা। তাদের দাবি এমন পরিস্থিতি থেকে মুক্তির উপায় বের করবে অন্তর্বর্তীকালীন সরকার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ভারতের পক্ষ থেকে যে কোনো সময় শুরু হতে পারে সামরিক অভিযান। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। দুই দেশকে সংযত আচরণ ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে চীন। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলায় 26 জন নিহত হওয়ার পর উত্তপ্ত হয়ে আছে ভারত পাকিস্তান সীমান্ত। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলছে গোলাগুলিও। কাশ্মীর জুড়ে একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে ভারতীয় বাহিনী। 1000-এর বেশি বাড়ি ও বনাঞ্চলে তল্লাশি চালিয়ে 500 জনকে আটক করা হয়েছে। স্থানীয় প্রশাসন সতর্ক করছে যেন নিরপরাধ কাউকে হয়রানি না করা হয়। এর মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন ভারতের পক্ষ থেকে সামরিক অভিযান অতি আসন্ন। সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেন খাজা মোহাম্মদ আসিফ। বলেন পাকিস্তানের বাহিনীগুলোকে নতুনভাবে মোতায়েন করা হয়েছে, কারণ ভারতের হামলা আসন্ন। এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কূটনৈতিক মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক মহল এই উত্তেজনার দিকে নজর রাখছে। ইসরায়েল ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে, আবার চীন দ্রুত নিরপেক্ষ তদন্তের পক্ষে মত দিয়ে দুদেশকে সংযত আচরণ এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।
কাশ্মীরে রক্তক্ষয়ী হামলার জেরে উপমহাদেশে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তা শান্ত করতে এখন প্রয়োজন দায়িত্বশীল কূটনৈতিক উদ্যোগ, নয়তো দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর সংঘাত গোটা অঞ্চলকে ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী সাব্বির মিথুন। ম্যাচের সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাব তার কাছে। সাব্বির, চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে যেখানে বাংলাদেশ হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে। প্রথম ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি আজকে পূরণ করেছেন, দারুণভাবে খেলেছেন। সকলের সিস্টেমটাতে বাংলাদেশকে যেভাবে রক্ষা করা উচিত ছিল টপার ব্যাটার হিসেবে তার পুরো দায়ভারটাই তিনি নিয়ে বাংলাদেশকে ভালো একটা অবস্থানে পৌঁছে দিয়েছেন। যদিও না লাঞ্চের পরে তার এলবিডব্লিউ শিকার হয়ে যখন তিনি প্যাভিলিয়নে ফিরে যান তখন হয়তো কিছুটা আক্ষেপতার সঙ্গী হয়েছে, কারণ সেই রিভিউটা হয়তো মিলে এলবিডব্লিউ সিদ্ধান্তটা হয়তো নিজের পক্ষে আনতে পারতেন। তবে আম্পায়ারের সিদ্ধান্তে তার এই ইনিংসটা সেখানেই শেষ হয়ে যায়। এখন মুশফিকুর রহিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে দায়িত্ব যে জিম্বাবুয়ের সামনে এই ভালো শুরুর পরে সেই রানের লিগটাকে কত দূরে নিয়ে যাওয়া যায়। কারণ আমি যদি আপনাকে বলি দ্বিতীয় সেশনে সাগরিকার এই উইকেটে ব্যাটিং করাটা কিছুটা তুলনামূলক সহজ, কারণ ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে। সেক্ষেত্রে এখন ব্যাটাররা যদি নিজে থেকে উইকেট বিলিয়ে দিয়ে না আসে তাহলে এখান থেকে আসলে বোলারদের পক্ষে উইকেট বের করে আনাটা কিছুটা কঠিন হবে। গতকালকে আমরা দেখেছিলাম জিম্বাবুয়ে এই সেশনটাতে বেশ ভালো করেছিল, কোনোভাবে উইকেট হারায়নি এবং তাদেরকে 226 রানের প্রথম ইনিংসের সংগ্রহ তার বড় কৃতিত্ব দিতে হবে সেকেন্ড সেশনের যে ব্যাটারদের যে পারফরমেন্স সেটার উপরে, এবং সেই দ্বিতীয় সেশনটাই বাংলাদেশ এখন পার করছে। অর্থাৎ এই ম্যাচের ভাগ্য কোন দিকে যাবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, বাংলাদেশের এই দ্বিতীয় সেশনটা কেমন যাবে। এরপরে যদি তারা তৃতীয় সেশনটা পার করতে পারে, অর্থাৎ দ্বিতীয় দিনটা যদি তারা শেষ করতে পারে তাহলে হয়তো একটা বড় রান নিয়ে এই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটা তারা পার করতে পারে এবং এরপরে হয়তো ম্যাচের লাগামটা নিজেদের কাছে রাখবে। তবে তার সবকিছু নির্ভর করছে এখন দুই অভিজ্ঞ ক্যাম্পেইনার নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের উপর, কারণ বাংলাদেশের হয়ে তারা অনেকগুলো টেস্ট খেলার কারণে তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা হয়তো প্রতিদানের যে জায়গাটা অপেক্ষাকৃত কম দুর্বল দলের বিপক্ষে তারা হয়তো সেই অভিজ্ঞতায় এখানে একটা প্রদর্শন দিতে পারেন। কারণ মুশফিকুর রহিমের জন্য সময়টা ভালো যাচ্ছে না, ওয়ানডে থেকে অবসরের পরে নানান সমালোচনায় বিদ্ধ হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। সিলেট টেস্টে প্রচন্ড রকমের ভরাডুবি হয়েছে তার ব্যাটে, মাত্র 4 রান করে 2 ইনিংসে 8 রান করেছিলেন। এরপর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমে তার বিরুদ্ধে সমালোচনাটা আরো তীব্র হয়। সেখান থেকে কিন্তু মুশফিকুর রহিমের সামনে একটা সুযোগ ঘুরে দাঁড়ানোর এবং পাশাপাশি বাংলাদেশকে একটা বড় লিগ। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে সহকর্মী সাব্বির মিথুন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের আগে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে পারে, পুলিশকে সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোট সুষ্ঠু করতে বাহিনীর নিরপেক্ষ ভূমিকার তাগিদ। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের সুযোগ দিতে চায় ইসি। দলগুলোর সহযোগিতা কামনা সিইসির, ঐক্যের ওপর নির্ভর করছে সংস্কারের সফলতা, মন্তব্য আলী রিয়াজের। এবং পবিত্র হজ পালনে কাবার পথে মুসল্লিরা, ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ। প্রথম দিনে সৌদি আরব যাচ্ছে 10টি ফ্লাইট, কোনো এজেন্সির অনিয়ম পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এ ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।